দিন আমরা কেপলারের সূত্রাবলী পড়েছি এবং সেই কেপলারের সূত্র গ্রহ উপগ্রহ উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। তো এখানে আমরা এই উপগ্রহ সম্পর্কে একটু আলাদাভাবে কতকগুলো বিষয় দেখে নেব। তাহলে প্রথমেই সেটা হচ্ছে উপগ্রহ বা স্যাটেলাইটের যে গতি সেটা কেপলারের সূত্র মেনে হয়। তো মনে করো এম ভরের একটা উপগ্রহ ক্যাপিটাল এম ভরের একটা গ্রহের চারপাশে ঘুরছে। ধরো এটা এম ভরের একটা গ্রহ আছে, তার চারপাশে একটা স্মল এম ভরের উপগ্রহ তার চারপাশে ঘুরছে। কক্ষপথের ব্যাসার্ধ মনে করো আর ব্যাসার্ধের কক্ষপথে ঘুরছে, এর ভর এম। এটা উপগ্রহ, এটা গ্রহ। কক্ষপথটা আমরা এখানে বৃত্তাকার ধরে নিচ্ছি। আচ্ছা, তো এই আরটাকে কি বলা হচ্ছে? কক্ষপথের ব্যাসার্ধ। আর হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, এম হলো গ্রহের ভর আর স্মল এম হলো উপগ্রহের ভর। এখন আমরা দেখেছি এক্ষেত্রে যে উপগ্রহটার বেগ হয় সেই বেগের একটা রাশিমালা অর্থাৎ প্রদক্ষিণ বেগ, সেটা আমরা আগের দিনে করেছি। তো সেই প্রদক্ষিণ বেগের রাশিমালা, উপগ্রহের প্রদক্ষিণ বেগ এখানেও একবার করে নিতে পারি। প্রদক্ষিণ বেগ ভি যদি ধরে নিই, তাহলে দেখো এখানে আরেকবার সহজভাবে হিসেব করে নিতে পারি যে এই উপগ্রহটাকে এটাকে কেন্দ্রের দিকে আকর্ষণ করছে মহাকর্ষ বল দ্বারা। তাহলে সেই মহাকর্ষ বলের মান কত না জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। তো এই মহাকর্ষ বলটা এটা ঘোরার জন্য যে অভিকেন্দ্র বল লাগে সেই অভিকেন্দ্র বলটা যোগান দিচ্ছে। তাহলে এম ভরের বস্তু যদি ভি বেগে আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরে, তাহলে প্রয়োজনীয় অভিকেন্দ্র বল হলো এম ভি স্কোয়ার বাই আর। এটা হলো অভিকেন্দ্র বল, আর এটা এই উপগ্রহটার উপর মহাকর্ষ বল। এই দুটো সমান হয়। তো এখান থেকে আমরা ভি এর রাশিমালাটা পেয়ে যাই। একটা আর বাদ গেল, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে জি এম বাই একটা আর বাদ গেছে, তাহলে ভি ইকুয়াল টু পেলাম √/g ক্যাপিটাল এম বাই আর। আচ্ছা, তাহলে এই বেগটাকেই বলবো আমরা কি? একটা উপগ্রহের প্রদক্ষিণ বেগের রাশিমালা। আচ্ছা, এখন যদি পৃথিবীর ক্ষেত্রে ব্যাপারটা দেখি তাহলে কেমন হবে না, পৃথিবীর ব্যাসার্ধ যদি ক্যাপিটাল আর ধরি, ধরো আর্ক আমরা পৃথিবীর ব্যাসার্ধ ধরলাম, পৃথিবীর ব্যাসার্ধ, আর উপগ্রহটা পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতা স্থাপিত হয়েছে। এইচ হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে কক্ষপথের উচ্চতা। এরকম আর কি। ধরো এটা পৃথিবী, তো পৃথিবীর ব্যাসার্ধ এটা আর এই হাইটটা হচ্ছে এইচ। তাহলে আমরা এই কেন্দ্র থেকে কক্ষপথের ব্যাসার্ধ সেটা আমরা কি লিখতে পারি না, সেক্ষেত্রে আমরা লিখতে পারি অতএব ক্যাপিটাল আর ইকুয়াল টু স্মল আর প্লাস এইচ, এটা লিখতে পারি। তাহলে এই মানটা যদি ওখানে আমি বসিয়ে দিই, তাহলে ভি এর মানটা কি দাঁড়াবে না, অতএব ভি সমান আমরা লিখতে পারি, দেখো
অতএব ভি সমান রুট ওভার জি এম বাই আর প্লাস এইচ। এখন আমরা ভূপৃষ্ঠে একটা বস্তুর ওজন বা অভিকর্ষজ ত্বরণের যে রাশিমালা আমরা পড়েছি সেটা এখানে আরেকবার বের করে নিতে পারি। ধরো তোমার পৃথিবী পৃষ্ঠে যদি একটা বস্তু এম ভরের বস্তু থাকে, তাহলে তাকে পৃথিবী যে বলে টানে সেটা হচ্ছে তার ওজন mg, আবার মহাকর্ষ বল দ্বারা সেটা হচ্ছে gmm বাই আর স্কোয়ার। পৃথিবী পৃষ্ঠে একটা বস্তু আছে, মানে কেন্দ্র থেকে তার দূরত্ব হচ্ছে r, তাহলে সেই বস্তুটাকে পৃথিবী যে বলে টানবে। এখানে পৃথিবীর সমস্ত ভর তার কেন্দ্রে কেন্দ্রীভূত আছে ধরে নেওয়া হয়। হ্যাঁ, এটা করেছি আগে আমরা, অর্থাৎ জি এর এই যে রাশিমালাটা এটা আগেই আমরা বের করেছি, এখানে আর একবার করে দেখে নেওয়া হলো। তাহলে জি এম বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো জি ক্যাপিটাল এম সমান জি আর স্কোয়ার, এই জিনিসটা পেলাম আমরা। জি ক্যাপিটাল এম ইকুয়াল টু জি আর স্কোয়ার। ওই জি ক্যাপিটাল এম এর মানটা যদি ভি এর এই রাশিমালাতে বসিয়ে দিই, তাহলে আমরা ভিটা কেমন পাবো না, সেক্ষেত্রে আমরা ভি পাবো, দেখো, অতএব সেক্ষেত্রে ভি সমান আমরা লিখতে পারি রুট ওভার জি আর স্কোয়ার বাই আর প্লাস এইচ। এই রাশিমালাটা পেলাম। আরটাকে যদি বাইরে বের করে নিয়ে আসি, তাহলে আমরা পেলাম আর রুট ওভার জি বাই আর প্লাস এইচ। এই হলো ভি এর একটা রাশিমালা পৃথিবীর একটা কৃত্রিম উপগ্রহ ক্ষেত্রে, যেটা পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতায় তার কক্ষপথটা, বৃত্তাকার কক্ষপথটা অবস্থিত। এখন যদি আবর্তন কাল আমরা বার করি, আবর্তন কাল মানে এক পাক ঘুরতে যে সময় লাগছে, তাহলে সেক্ষেত্রে আমরা তার একটা রাশিমালা পেতে পারি আবর্তন কাল, অর্থাৎ এক পাক ঘুরতে যে সময় লাগছে। তাহলে আবর্তন কাল উপগ্রহটার আবর্তন কাল ইকুয়াল টু টি হলে, দেখো এক পাক ঘুরতে, এক পাক ঘোরা মানে কতটা পথ যাওয়া, আর ব্যাসার্ধ, তাহলে 2 পাই আর তার পরিধি। তাহলে টি সময়ে 2 পাই আর দূরত্ব যাচ্ছে, তাহলে একক সময়ে যাচ্ছে কতটা না 2 পাই আর বাই ভি। তাহলে টি ইকুয়াল টু হচ্ছে 2 পাই আর বাই ভি, এটা পাবো। তাহলে তোমার এক পাক ঘুরতে যে সময় লাগছে সেটা। আচ্ছা, আর এইভাবেও লেখা যেতে পারে, দেখো যে ভি ইকুয়াল টু 2 পাই আর বাই টি। টি সময়ে যাচ্ছে 2 পাই আর, তাহলে একক সময়ে যাচ্ছে 2 পাই আর বাই টি, তাহলে ভি ইকুয়াল টু 2 পাই আর বাই টি। তাহলে সেখান থেকে টি সমান 2 পাই আর বাই ভি। আচ্ছা, এখানে যদি আমরা মানটা বসিয়ে দিই আমরা, তাহলে 2 পাই আর ভি এর মান আমরা পেয়েছি। যদি এই মানটা বসিয়ে দিই ভি এর, তাহলে আমরা পাচ্ছি, দেখো এটা আর এর মানটা যদি বসিয়ে নিই, তাহলে এটা আর প্লাস এইচ হবে, আর এটা ভি হবে। এবারে ভি এর মানটা আমি বসিয়ে দিচ্ছি, দেখো কি পাচ্ছি। তো ভি এর এই মানটা যদি বসিয়ে দিই জি এম বাই আর প্লাস এইচ, তাহলে কি পাচ্ছি আমরা, 2 পাই আর প্লাস এইচ, আর ভি এর জায়গায় হয়ে গেল রুট ওভার, তলায় আছে ভিটা, তাহলে আর প্লাস এইচ বাই জি এম, এই মানটা পেলাম। তাহলে এরকম একটা রাশিমালা পেলাম, দেখো 2 পাই আর প্লাস এইচ রুট ওভার আর প্লাস এইচ বাই জি এম। এই জি এম এর মানটা হবে যদি জি আর স্কোয়ার বসিয়ে দিই, তাহলে ভিতরে জি আর স্কোয়ার যদি এই মানটা বসিয়ে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে, দেখো 2 পাই আর প্লাস এইচ
রুট ওভার আর প্লাস এইচ বাই জিএম এর জায়গায় জি আর স্কোয়ার। তাহলে একটা আর বাইরে বেরিয়ে এলো, স্কোয়ারটা রুটের বাইরে বেরিয়ে এলে আর হলো, তাহলে 2 পাই এই আরটা দিয়ে যদি দুটো ভাগ করে দিই তাহলে 1 প্লাস এইচ বাই আর এটা হলো, আর রুট ওভার এখানে আর প্লাস এইচ বাই জি, এরকম একটা পর্যায়কালের মান পাওয়া গেল। দেখো এইচ উচ্চতায় অভিকর্ষ এই পর্যায়কাল, এই আবর্তনকাল বা পর্যায়কালের এরকম একটা রাশিমালা পাওয়া গেল। এখন যদি আমরা ধরে নিই যে এই এইচটা আর এর তুলনায় খুব ক্ষুদ্র, আরটা আমরা জানি পৃথিবীর ব্যাসার্ধ প্রায় 6400 কিলোমিটারের মতো হয়েছে, 6400 কিলোমিটার, সেই তুলনায় এই উচ্চতাটা যদি কম হয় 100 কিলোমিটার কি 200 কিলোমিটার উচ্চতা, তাহলে আমরা এই সমীকরণগুলো একটু পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, এখানে তার আগে আরেকটা বিষয় দেখে নাও যে এই যে পর্যায়কালের রাশিমালা, সেই রাশিমালার মধ্যে কোথাও কিন্তু উপগ্রহের ভর নেই। তার মানে তোমার উপগ্রহের ভরের ওপর পর্যায়কাল নির্ভর করে না, আবার বেগও নির্ভর করে না। দেখো এখানে যদি বেগের রাশিমালাটা লক্ষ্য করি তাহলে এখানেও উপগ্রহের ভর এম নেই, তাহলে উপগ্রহের বেগ এবং পর্যায়কালের ওপর উপগ্রহের ভরের ওপর নির্ভর করে না বেগ এবং পর্যায়কাল। আচ্ছা, এবারে আমরা যদি ধরে নিই যে এইচটা আর এর তুলনায় এইচ ভেরি ভেরি লেস দেন আর, তাহলে সেক্ষেত্রে আমরা এই আর এর মানটা আর প্লাস এইচ এটা নিয়ারলি ইকুয়াল টু আর ধরে নিতে পারি। এই স্মল আর বা আর প্লাস এইচের মানটা আর ধরে নিই, তাহলে সেক্ষেত্রে ভি এর কি মান হবে, সেক্ষেত্রে অর্থাৎ পৃথিবী থেকে কক্ষপথের উচ্চতা যদি কম হয় তাহলে সেক্ষেত্রে কক্ষীয় বেগ ভি ইকুয়াল টু এখানে আর প্লাস এইচের জায়গায় আর হয়ে গেল, তাহলে এই আরটাকে যদি ভিতরে ঢোকাই তাহলে আর স্কোয়ার হয়ে গেল। দেখো তাহলে এটা হলো তোমার উপরে এটা আর স্কোয়ারটা হয়ে গেল জি, আর এখানে আর, তাহলে রুট ওভার জি আর এটা পেলাম। আর পর্যায়কালটা কত পেলাম না, পর্যায়কালটা দেখো এখানে যদি আমরা এইচটাকে উপেক্ষা করি, খুব ক্ষুদ্র ধরি, তাহলে এইচ বাই আর এটাকে 0 ধরে নিচ্ছি প্রায়, তাহলে এটা বাদ চলে গেল, শুধু 2 পাই রইল, আর এখানে এইচটা বাদ গেলে আর বাই জি রয়ে গেল। তাহলে কি দাঁড়ালো না টি সমান 2 পাই ইন্টু আর বাই জি, তাহলে এটা পর্যায়কালের মান পেলাম, এক্সপ্রেশন পেলাম। তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে অল্প উচ্চতার জন্য পর্যায়কাল পেলাম 2 পাই রুট ওভার আর বাই জি, আর বেগ পেলাম রুট ওভার জি আর। তো এখন যদি আমরা এই মানগুলো জানি, আমরা দেখো জি এবং আর এর মান জানি, সেই মানগুলো যদি বসাই, জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর আর এর মান যদি ওই 6400 কিলোমিটার বা 6387 কিলোমিটার, তাহলে 6.387 ইন্টু মিটারে করে নিলে 10⁶ মিটার, এই মানগুলো যদি বসাই তাহলে সেক্ষেত্রে ভি এর মানটা চলে আসে তোমার ওই প্রায় 7850 মিটার পার সেকেন্ড বা 7.85 কিলোমিটার পার সেকেন্ড, এটা হয় অল্প উচ্চতায় উপগ্রহ থাকলে। আচ্ছা, আর সেক্ষেত্রে টি এর মানটা হয়, এখানে যদি মানটা বসাই তাহলে টি এর যে মানটা হয় উপরটায় লিখছি, দেখো টি ইকুয়াল টু, তখন এখানে মানগুলো বসিয়ে নিলে এর মানটা 1 ঘন্টা 23 মিনিটের মতো হয়, 1 আওয়ার 23 মিনিট। তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে অল্প উচ্চতায় একটা কৃত্রিম উপগ্রহ যদি বৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করে তাহলে তার এক পাক ঘুরতে সময় লাগে 1 ঘন্টা 23 মিনিট, আর তার কক্ষের বেগ হয় 7.85 কিলোমিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন এই কৃত্রিম উপগ্রহকে কিভাবে উৎক্ষেপণ করা হয়, তো আমরা জানি রকেটের সাহায্যে উৎক্ষেপণ করা হয়।
তাহলে রকেটের মাথায় কৃত্রিম উপগ্রহটাকে বসিয়ে পৃথিবী পৃষ্ঠ থেকে ঠিক উল্লম্বভাবে, যেখানেই বসানো হোক এখান থেকে যদি উল্লম্বভাবে, কেন না বায়ুর বাধা, তোমার বায়ুর সান্দ্রতাজনিত বাধা এই রকেটের গতির বিরুদ্ধে কাজ করে। তো পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি বায়ুর ঘনত্ব খুব বেশি, তাই সেখানে এই সান্দ্রতাজনিত বিরুদ্ধ বল খুব বেশি। সেই জন্য উল্লম্বভাবে যদি উৎক্ষেপণ করা যায় তাহলে তাড়াতাড়ি ওই ঘন স্তরটাকে অতিক্রম করে যেতে পারবে, পথের দৈর্ঘ্যটা কম হবে। সেই জন্য কৃত্রিম উপগ্রহটাকে রকেটের মাথায় বসিয়ে রকেটটাকে উল্লম্বভাবে পৃথিবী পৃষ্ঠ থেকে উৎক্ষেপণ করা হয়, এবং যত উপরে ওঠে তত ওটাকে একটা স্বয়ংক্রিয় ব্যবস্থার সাহায্যে এই কক্ষপথে আস্তে আস্তে এইভাবে হেলিয়ে দেওয়া হয়। যত উপরে ওঠে এইভাবে হেলিয়ে দেওয়া হয়, দিয়ে যখন সেটা তার কক্ষপথের কাছে গিয়ে পৌঁছায় তখন পুরোপুরি উপগ্রহটাকে রকেটটাকে একেবারে অনুভূমিক করে দেওয়া হয় পৃথিবী পৃষ্ঠের সমান্তরাল, দিয়ে সেখানে রকেট থেকে ওটা বিচ্ছিন্ন হয়ে যায়। দিয়ে ওখানে সেই অবস্থায় এই কৃত্রিম উপগ্রহটার যে বেগ থাকে সেই বেগটা তার এই উচ্চতার উপর নির্ভর করে একটা নির্দিষ্ট বেগ লাভ করে, দিয়ে ওটা বৃত্তাকার পথে তখন ঘুরতে থাকে। তো দেখো এই যে উচ্চতার ওপর নির্ভর করে, আর এর ওপর নির্ভর করে বা এইচ এর ওপর নির্ভর করে তার একটা নির্দিষ্ট বেগ থাকে। আর এখানে কনস্ট্যান্ট, তাহলে এইচ এর ওপর নির্ভর করবে বেগ। তাহলে এক একটা উচ্চতার জন্য এক একটা বেগ লাগবে। এবং পর্যায়কাল যেটা, সেটাও দেখো এখানে 8টা ধ্রুবক, জি ধ্রুবক, তাহলে পর্যায়কালটাও তোমার এইচ এর ওপর নির্ভর করবে। অর্থাৎ প্রত্যেকটা উপগ্রহেরকে আমরা কত উচ্চতায় স্থাপন করছি তার উপরই নির্ভর করবে তার বেগটা, কক্ষীয় বেগ এবং তার পর্যায়কাল। ভূ সমলয় উপগ্রহ, জিও স্টেশনারি স্যাটেলাইট, এই জিনিসটা কি আমরা একটু দেখব। এই যে কৃত্রিম উপগ্রহ আমরা পৃথিবী পৃষ্ঠে স্থাপন করছি, তার কক্ষীয় তলটা, অর্থাৎ যে কক্ষপথে ঘুরছে সেটা যে সমতলের উপর অবস্থিত সেটা যদি নিরক্ষীয় তলের সঙ্গে মিলে যায়, অর্থাৎ এটা পৃথিবী, তাহলে এটা তার নিরক্ষীয় তল, মানে নিরক্ষরেখার ভিতর দিয়ে কল্পিত একটা সমতল। এখন এই নিরক্ষীয় তলের ওপরে যদি পৃথিবীর চারপাশে, অর্থাৎ পৃথিবীর আমরা মাঝখানটা যেটা, অর্থাৎ নিরক্ষরেখা উত্তর দক্ষিণের ঠিক মাঝখানে, সেই সমান দূরত্বে, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু থেকে সমান দূরত্বে আমরা উপগ্রহটাকে স্থাপন করেছি, এবং সেটা এই নিরক্ষরেখাটাকে, নিরক্ষীয় তলটাকে তল করে তার চারপাশে ঘুরছে। এইভাবে যদি একটা কৃত্রিম উপগ্রহ ঘোরে নিরক্ষীয় তলে, এবং সেটাকে এমন উচ্চতায় স্থাপন করা হলো যে তার এই ঘোরার জন্য এক পাক ঘুরতে যে সময় লাগলো সেইটা পৃথিবীর এক পাক ঘুরতে যে সময় লাগে অর্থাৎ 24 ঘন্টার সমান, এবং তার ঘোরার অভিমুখটা পৃথিবী যেদিকে ঘুরছে তার নিজ অক্ষের চারপাশে এই উপগ্রহটাও সেই একই দিকে ঘুরছে। অর্থাৎ আমরা জানি পৃথিবী তোমার, আমাদের যদি ডিরেকশন দিয়ে দেখি তাহলে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, এবং এটা এক পাক ঘুরতে 24 ঘন্টা সময় নেয়। তাহলে এই কৃত্রিম উপগ্রহটাও যদি পশ্চিম থেকে পূর্ব দিকে যদি ঘোরে এবং এক পাক ঘুরতে ঠিক 24 ঘন্টা সময় নেয়, তাহলে দেখো পৃথিবীর সঙ্গে সঙ্গে ওটা একইভাবে ঘুরবে। ফলে আকাশের একই জায়গায় আমরা উপগ্রহটাকে নিরক্ষরেখার ওপরে সব সময় একই জায়গায় দেখতে পাব। এই রকম উপগ্রহকে বলে ভূ সমলয় কৃত্রিম উপগ্রহ, আর এই কক্ষপথটাকে বলে পার্কিং কক্ষপথ। তাহলে ভূ সমলয় উপগ্রহের কি বৈশিষ্ট্য হলো দেখো না, এর আবর্তনকাল নিজ অক্ষের চতুর্দিকে পৃথিবীর আবর্তনকাল অর্থাৎ 24 ঘন্টার সমান। পৃথিবী যে অভিমুখে নিজ অক্ষের চারপাশে ঘোরে উপগ্রহটি সেই অভিমুখে অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে তোমার ঘুরতে থাকে।
উপগ্রহটির কক্ষপথ নিরক্ষীয় তলে অবস্থিত হয়েছে। আর এইগুলো হচ্ছে তোমার ভূসমলয় কৃত্রিম উপগ্রহের বৈশিষ্ট্য। তাহলে যেহেতু এটা পৃথিবীর সঙ্গে তোমার একই সঙ্গে ঘুরছে, সেই জন্য আমরা এটা নিরক্ষরেখার ওপরে সব সময় আকাশের একই জায়গায় দেখতে পাবো। অর্থাৎ পৃথিবী থেকে আমরা এই উপগ্রহটাকে একই জায়গায় দেখতে পাবো, কারণ উপগ্রহটা ঠিক যেমন বেগে ঘুরছে আর পৃথিবীটাও একই বেগে ঘুরছে। এখন এই উপগ্রহের প্রদক্ষিণ বেগ, অর্থাৎ এই যে ঘুরছে এর বেগটা কত, আর পৃথিবী পৃষ্ঠ থেকে তার উচ্চতা কত, এই দুটোর রাশিমালা আমরা বের করব। তো ধরে নিচ্ছি যে এখানে ভূপৃষ্ঠ থেকে এই উপগ্রহের উচ্চতা h, মানে নিরক্ষরেখা থেকে, নিরক্ষীয় তলে আছে। তাহলে ভূপৃষ্ঠ থেকে ভূসমলয় উপগ্রহের কক্ষপথের উচ্চতা এটাকে h ধরে নিলাম। আমরা জানি পৃথিবীর ব্যাসার্ধটাকে ক্যাপিটাল R দিয়ে প্রকাশ করা হয়। পৃথিবীর ব্যাসার্ধ সমান R। তাহলে কক্ষপথের ব্যাসার্ধ, ভূসমলয় কক্ষপথের ব্যাসার্ধ স্মল r বললে সেটা ক্যাপিটাল R প্লাস h, এটা হবে ভূসমলয় কৃত্রিম উপগ্রহের কক্ষপথের ব্যাসার্ধ। স্মল r দিয়ে প্রকাশ করেছি, ক্যাপিটাল R প্লাস h। আচ্ছা, যদি আমরা m হচ্ছে ওই উপগ্রহের ভর আর ক্যাপিটাল M যদি পৃথিবীর ভর ধরি, তাহলে পৃথিবীর ভরটা তার কেন্দ্রে কেন্দ্রীভূত আছে ধরে নিলাম। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে ওই উপগ্রহটার দূরত্ব হলো r প্লাস h। তাহলে যে মহাকর্ষ বল কাজ করবে, তাহলে আমরা লিখতে পারি g ক্যাপিটাল M স্মল m বাই, এখানে r স্কোয়ার ছোট হাতের r লিখছি, আচ্ছা, সমান উপগ্রহটার কক্ষপথে যদি বেগটাকে আমরা v ধরে নিই, কক্ষীয় বেগ, সেটাকে যদি v ধরে নিই, আচ্ছা, v ইকুয়াল টু কক্ষীয় বেগ অর্থাৎ কক্ষপথে উপগ্রহের বেগ, তাহলে ঘোরার জন্য যে অভিকেন্দ্র বল লাগবে mv স্কয়ার বাই r। তাহলে এই দুটো সমান, অভিকেন্দ্র বলটাই এখানে, এই মহাকর্ষ বলটাই এখানে অভিকেন্দ্র বলটাকে যোগান দিচ্ছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, দেখো দুদিকে একটা করে r বাদ গেল, দুদিকে m বাদ গেল, তাহলে v স্কয়ার ইকুয়াল টু gm বাই r। এটা আগেও করেছি, এখানে আরেকবার দেখে নিলাম। আচ্ছা, এখন যদি আবর্তনকাল এক পাক ঘুরতে পৃথিবীর কেন্দ্রকে কেন্দ্র করে নিরক্ষীয় তলে r ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে এক পাক ঘুরতে যদি t সময় লাগে, টিটাকে যদি আবর্তনকাল ধরি, টিটাকে যদি আবর্তনকাল ধরি, তাহলে আমরা লিখতে পারি t সমান 2 পাই r বাই v। যে সময় লাগবে এক পাক মানে কত, তার কক্ষপথের ব্যাসার্ধ এখান থেকে এখান পর্যন্ত, এই ব্যাসার্ধটা বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ r, তাহলে 2 পাই r হচ্ছে পরিধি আর বেগ v, তাহলে সময় লাগবে যেটা, সেটা কি বলা হচ্ছে আবর্তনকাল। তাহলে এটাকে আমরা যদি t স্কয়ার করি, তাহলে পাচ্ছি 4 পাই r স্কয়ার বাই v স্কয়ার। এখানে এই v স্কয়ারের এই মানটা যদি বসিয়ে দিই, তাহলে আমরা কি পাচ্ছি না, 4 পাই স্কয়ার, এটা 4 পাই স্কয়ার r স্কয়ার ইন্টু v স্কয়ারের এই মানটা বসিয়ে দিচ্ছি এটা, তাহলে এটা r বাই gm, সরি এখানে একটা r স্কয়ার আছে, r বাই gm। তাহলে কি দাঁড়ালো, 4 পাই স্কয়ার r কিউব বাই gm, এটা হলো t স্কয়ার সমান, t স্কয়ার সমান 4 পাই স্কয়ার r কিউব বাই gm। আচ্ছা, এখন আমরা যদি
আগের মতো এই জিএম সমান জিএমের এই মানটা যদি বসিয়ে দিই তাহলে কি পাবো দেখো। আবার আগের টপিক্সটাতেই দেখেছি যে জিএম সমান জি আর স্কোয়ার, আরটা পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে ওই মানটা বসিয়ে দিলে আমরা পাচ্ছি টি স্কোয়ার সমান 4 পাই স্কোয়ার আর কিউব বাই জিএম মানে জি আর স্কোয়ার। এই জিনিসটা পাচ্ছি আমরা দেখো। তাহলে এখান থেকে আমি আর কিউব সমান কত পাচ্ছি না, আর কিউব পাচ্ছি দেখো জি আর স্কোয়ার টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার, এটা পাচ্ছি। তাহলে আর সমান পাচ্ছি এটা টু দি পাওয়ার 1/3। এখন এই যে আবর্তনকাল, এই আবর্তনকালটা তোমার ভূসমলয় উপগ্রহের ক্ষেত্রে এটা 24 ঘন্টা এক পাক ঘুরতে, বা 86,400 সেকেন্ড পৃথিবীর আহ্নিক এক পাক ঘুরতে যে সময় লাগে সেটা। পৃথিবীর ব্যাসার্ধের মান আমরা জানি, আর এর মান আমরা জানি। তো আর এর মান যদি আমরা বসিয়ে দিই এখানে, তাহলে জি এর মানও জানি, জি হচ্ছে 9.8, এই মানটা যদি বসাই, আর পৃথিবীর ব্যাসার্ধ এই মানগুলো যদি বসাই, এখানে আর পৃথিবীর ব্যাসার্ধ এর মান হচ্ছে তোমার ওই 6,400 কিলোমিটারের মতো কাছাকাছি। তাহলে এটাকে যদি 6,400 কিলোমিটার ধরে নিই, তাহলে 6,400 কিলোমিটার, এটাকে যদি মিটার করে নেবে, তাহলে মিটার করলে হবে 6.4 ইন্টু 10⁶ মিটার। তাহলে আর এর এই মানটা বসিয়ে দিলাম, আর জি সমান আমরা জানি 9.8। তো এই মানগুলো যদি সব বসিয়ে নিই, তাহলে এই যে মানটা পাওয়া যায় কিলোমিটার এককে, এর মানটা চলে আসে তোমার 42,200 কিলোমিটারের মতো। 42,200 কিলোমিটার। তার মানে এই উপগ্রহটার তোমার ব্যাসার্ধ, কক্ষপথের যে ব্যাসার্ধ, এই যে কক্ষপথের ব্যাসার্ধ, এটা হিসেব করে পাওয়া যাচ্ছে 42,200 কিলোমিটার। তাহলে ভূপৃষ্ঠ থেকে এর উচ্চতা, এই যে উপগ্রহের কক্ষপথের উচ্চতা, এইচটা পাওয়া যাবে, কারণ আর এর মানটা আমরা জানি 6,400 কিলোমিটার এককে। তাহলে কক্ষপথের উচ্চতা কত দাঁড়ালো, তাহলে ভূসমলয় কক্ষপথের উচ্চতা, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা, কক্ষপথের উচ্চতা এই 42,200 কিলোমিটার থেকে 6,400 কিলোমিটার এরকম বাদ চলে গেল। তাহলে 6,400 কিলোমিটার যদি বাদ দিয়ে দাও, এটা হবে তোমার 35,800 কিলোমিটার। তাহলে ভূসমলয় কৃত্রিম উপগ্রহটার পৃথিবী পৃষ্ঠ থেকে তার কক্ষপথের উচ্চতা হচ্ছে 35,800 কিলোমিটার, প্লাস প্রায় 36,000 কিলোমিটার উপরে এটা পৃথিবী পৃষ্ঠ থেকে স্থাপিত হয় এবং আকাশের একই জায়গায় সব সময় দেখা যায়। আর এর কক্ষীয় বেগ কত হবে না, কক্ষীয় বেগ ভি ধরেছি, কক্ষীয় বেগ ভি ইকুয়াল টু 2πr/t। সেখানে আর এর মানটা আমরা পেয়ে গেছি, এই 42,200 কিলোমিটার। আর পর্যায়কাল হচ্ছে 24 ঘন্টা বা 86,400 সেকেন্ড। তাহলে এই মানগুলো যদি বসিয়ে দিই, 2π ইন্টু 42,200 আর টি এর মানটা যদি 86,400 বসিয়ে দিই, সেকেন্ড করি, তাহলে কিলোমিটার পার সেকেন্ডে এটা আসে ওই 3.1 কিমি পার সেকেন্ড এরকম। তাহলে ওই উপগ্রহটার কক্ষপথে বেগ হচ্ছে 3.1 কিলোমিটার পার সেকেন্ড। এখন এই উপগ্রহ আমরা কি কাজে ব্যবহার করি? দেখো, এই উপগ্রহটার পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতা খুব বেশি, প্রায় 36,400 কিলোমিটার। কিন্তু এটা পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা স্থির আছে দেখি,
অর্থাৎ নিরক্ষরেখার ওপরে আকাশের একই জায়গায় স্থির হয়ে থাকে, ফলে সেখানে আমরা পৃথিবীর সাপেক্ষে এটাকে গতিশীল দেখি না। তো এই বৈশিষ্ট্য দুটোর একটা খুব সুবিধে করে দেয় আর একটা অসুবিধে করে। সুবিধেটা কি? ওই পৃথিবীর একই জায়গায় স্থির থাকে বলে আমরা যোগাযোগ ব্যবস্থায় এটা কাজে লাগাতে পারি। কি যোগাযোগ ব্যবস্থায়? ধরো টিভির সম্প্রচার করবে, তাহলে টিভির যে সিগন্যাল পৃথিবী পৃষ্ঠ থেকে যায়, সে পৃথিবী পৃষ্ঠ থেকে বেশি দূর তো যেতে পারে না, কারণ এগুলো সরল রেখায় যায়, কারণ পৃথিবী গোল, ফলে এক জায়গা থেকে যদি আমাকে এইখানে যেতে হয় যেতে পারবে না, সোজা এদিকে গেলে উপর দিকে চলে যাবে। তাহলে পৃথিবী পৃষ্ঠের ওপরে তোমার কৃত্রিম উপগ্রহর সাহায্য নিতে হয়। অনেক ওপরে যেখানে কৃত্রিম উপগ্রহ থাকে, ধরো পৃথিবীর এই প্রান্ত থেকে আমাকে একটা সিগন্যালকে এই প্রান্তে নিয়ে যেতে হবে, প্রায় এই প্রান্তে, তাহলে আমাকে কোনোভাবেই, যেহেতু এটা সরলরেখায় যায়, এরকম বেঁকে তো যেতে পারবে না, আর মাটির ভিতর দিয়েও যেতে পারবে না, তাহলে কিভাবে নিয়ে যাব না, অনেক ওপরে, এই যে 36,000 কিলোমিটার ওপরে, অনেক ওপরে এখানে কৃত্রিম উপগ্রহ আছে, এখানে কৃত্রিম উপগ্রহটা রাখা আছে। তাহলে এই কৃত্রিম উপগ্রহে এখান থেকে গিয়ে, এই কৃত্রিম উপগ্রহে গিয়ে এখানে সিগন্যালটা গিয়ে কৃত্রিম উপগ্রহে পড়ে এবং সেখান থেকে প্রতিফলিত হয়ে আবার এদিকে চলে আসে। এইভাবে আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে এই কৃত্রিম উপগ্রহের সাহায্যে যোগাযোগ ব্যবস্থা, আমরা সরাসরি সম্প্রচারের যেগুলো কাজ, সেগুলো আমরা এর সাহায্যে খুব সহজভাবে করতে পারি। কিন্তু একটু অসুবিধে, সময় লাগে, অনেকটা দূরত্ব যেতে হয়, 36,000-72,000 কিলোমিটার বা তারও বেশি দূরত্ব অতিক্রম করতে হয় সিগন্যালটা। তো যাই হোক, এইভাবে এর সাহায্যে আমরা যোগাযোগ ব্যবস্থা খুব ভালোভাবে করতে পারি এর সাহায্যে। খেলাধুলা, নাচ গান, বিভিন্ন টেলিভিশনের যেসব প্রোগ্রামগুলো, সেগুলো এক দেশ থেকে অন্য দেশে লাইভ টেলিকাস্টের সময় আমরা এগুলো ব্যবহার করতে পারি। আর অসুবিধাটা ওই যে একটুখানি সময়ের পার্থক্য চলে আসে, হয়েছে। কিন্তু এটা যদি গতিশীল হতো তাহলে কিন্তু অসুবিধাজনক হতো, কারণ এখান থেকে এখানে গিয়ে এখানে এই যে আসতো, এটা যদি সরে সরে চলে যেত, পৃথিবীর সাপেক্ষে গতিশীল হতো, তাহলে সেটা আরও খুব জটিল ব্যাপার হতো একটু। সেই জন্য টেলি যোগাযোগ ব্যবস্থায় এটা খুব বেশি পরিমাণে কাজে লাগে। আর একটা কি না, একসঙ্গে গোটা পৃথিবীর প্রায় অর্ধেকটা জায়গার ছবি সে তুলতে পারে, অনেক উঁচুতে আছে, সেই জন্য গোটা পৃথিবীর অনেকটা জায়গার ছবি সে একসঙ্গে তুলতে পারে, হ্যাঁ, এবং তার জন্য আমরা অনেক কাজের আমাদের সুবিধে হয়। আমরা আর এক রকমের উপগ্রহ সম্পর্কে এখানে পড়ব, একে বলে মেরু উপগ্রহ বা পোলার স্যাটেলাইট। তো আমরা এর আগে যেটা পড়লাম সেটা হচ্ছে তোমার ভূসমলয় উপগ্রহ। তো এই ভূসমলয় উপগ্রহটা ছিল, তার কক্ষতলটা নিরক্ষীয় তলের উপর ছিল, আর এই মেরু উপগ্রহের কক্ষতলটা এই নিরক্ষীয় তলের লম্ব দিকে, অর্থাৎ পৃথিবীর উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর ভিতর দিয়ে যদি আমরা একটা উল্লম্ব তল কল্পনা করি, যে তলটা নিরক্ষীয় তলের লম্বভাবে, তাহলে এই তলের ওপরে যদি একটা কক্ষপথের তল মিলে যায়, তাহলে সেই কক্ষপথটাকে আমরা বলবো পোলার কক্ষপথ, আর সেই কক্ষপথে যে উপগ্রহ ঘুরবে তাকে আমরা বলবো মেরু উপগ্রহ। তাহলে এই কক্ষপথটা, উপগ্রহগুলো এই উত্তর মেরু এবং দক্ষিণ মেরু উপর দিয়ে যাবে, অর্থাৎ উত্তর মেরুর উপর দিয়ে ঘুরে আবার পৃথিবীর দক্ষিণ মেরু দিয়ে ঘুরে আবার পৃথিবীর উত্তর মেরু, এইভাবে পৃথিবীর চারপাশে ঘুরছে। তাই সেরকম উপগ্রহকে বলে তোমার মেরু উপগ্রহ। তো এই উপগ্রহের কতগুলো বৈশিষ্ট্য দেখো না, পোলার কক্ষপথে আবর্তন করে তোমার এই উপগ্রহগুলো, এই পোলার কক্ষপথ, অর্থাৎ যে কক্ষপথটা পার্কিং কক্ষপথের সঙ্গে লম্বভাবে থাকে বা নিরক্ষীয় তলের সঙ্গে লম্বভাবে থাকে, প্রতি আবর্তনে এইরূপ উপগ্রহ এটিকে ভৌগোলিক উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর উপর দিয়ে যায়।
তাহলে একবার আবর্তনে সে একবার উত্তর মেরুর উপর দিয়ে উড়ে যাবে, একবার দক্ষিণ মেরুর উপর দিয়ে উড়ে যাবে। এইরূপ উপগ্রহ যখন উত্তর দক্ষিণ দিক বরাবর আবর্তন করে তখন পৃথিবী নিজ অক্ষের চারপাশে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতে থাকে। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো দেখো, যে উপগ্রহটা ঘুরছে উত্তর দক্ষিণে, এইভাবে ঘুরছে, আর পৃথিবী ঘুরছে তোমার পূর্ব পশ্চিমে, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। তাহলে পশ্চিম থেকে পূর্ব দিকে যদি পৃথিবী ঘোরে, তাহলে দেখো পৃথিবীর সাপেক্ষে এই উপগ্রহটাকে, মানে আমরা এই উপগ্রহটাকে উত্তর দক্ষিণ বরাবর যেতে দেব না, এরকম কোণে কোণে যেতে দেখব। হয়েছে? অর্থাৎ সেটাকে আমরা উত্তর দিকে বা দক্ষিণ দিকে যেতে দেখব না, সেটাকে উত্তর পশ্চিম বা দক্ষিণ পূর্ব দিকে যেতে দেখব। আচ্ছা, তো সেই জন্য প্রতিটি আবর্তনে এইরূপ উপগ্রহ পৃথিবীর বিভিন্ন অক্ষাংশের ওপর দিয়ে যায়। পরিণামে এটা পুরো ভূপৃষ্ঠকে নিরীক্ষণ করে এবং জরিপ করতে পারে। এইরূপ উপগ্রহ সাধারণত অপেক্ষাকৃত কম উচ্চতায় ওড়ে। যেমন ভূসমলয় উপগ্রহ 36,000 কিলোমিটার ওপরে থাকতে হয়, কিন্তু এটা খুব অল্প উচ্চতায় থাকে, এই 720 কিলোমিটার উচ্চতায় থাকে। আচ্ছা, কক্ষপথে এগুলোকে স্থাপন করা হয়, আর এটা এক পাক ঘুরতে ওই 102 মিনিটের মতো সময় নেয়। এটা পুরো পৃথিবীকে তোমার প্রতিদিন 2 বার নিরীক্ষণ করে, অর্থাৎ গোটা পৃথিবীটার ওপর দিয়ে সে উড়ে যায়। হ্যাঁ, 102 মিনিট মানে কি, 102 মিনিট সময় নেয় এক মেরু থেকে অপর মেরুতে যেতে, তার মানে 1.5 ঘন্টার মতো, 1.5 ঘন্টার একটু বেশি। তাহলে 3 ঘন্টায় সে এক পাক দিয়ে দিচ্ছে, তাহলে সারাদিনে অনেক পাক দিচ্ছে। তাহলে প্রত্যেকবারে সে পৃথিবীর একই অঞ্চলের ওপর দিয়ে উড়ে যাচ্ছে না, কারণ পৃথিবীটা তো ঘুরে যাচ্ছে। তো এইভাবে সে গোটা পৃথিবীটাকেই, প্রত্যেকবার ঘোরার সময় উত্তর থেকে দক্ষিণে বা দক্ষিণ থেকে উত্তরে যাওয়ার সময় আলাদা অঞ্চলের ওপর দিয়ে উড়ে যাচ্ছে। ফলে প্রত্যেকবারে সে আলাদা আলাদা অঞ্চলের ছবি তুলতে পারছে, অর্থাৎ এইভাবে ঘোরার সময় সে গোটা পৃথিবীরই ছবি তুলতে পারছে। আচ্ছা, এইগুলো কিন্তু নিরক্ষরেখাকে ঠিক একই সময়ে প্রতিদিন তোমার অতিক্রম করবে। তো এই উপগ্রহের, পোলার উপগ্রহের ব্যবহার কি না, পোলার উপগ্রহকে আবহাওয়া পর্যবেক্ষণ ও পূর্বাভাসের কাজে খুব বেশি পরিমাণে লাগানো হয়। এই উপগ্রহের সাহায্যে আবহাওয়ার বিভিন্ন উপাদানগুলোকে নিয়মিত পর্যবেক্ষণ করা হয়। প্রায় দিনে কয়েকবার করে পর্যবেক্ষণ করা যায়। মেঘের ছবি তোলা হয়, স্থলভাগ জলভাগের উষ্ণতা পরিমাপ করা যায় এর সাহায্যে, ফলে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া খুব সহজ হয়। সামরিক কাজে, গুপ্তচর বৃত্তি, নজরদারিতেও এই উপগ্রহ ব্যবহার করা হয়। পুরো পৃথিবীর ফটো নিতে পারে বলে গোটা পৃথিবীর মানচিত্র তৈরি করতে, যেমন আমাদের গুগল ম্যাপ, এই সমস্ত উপগ্রহ খুব কাজে লাগে। আবহাওয়া পর্যবেক্ষণ পূর্বাভাসের কাজে ভূসমলয় উপগ্রহ অপেক্ষা পোলার উপগ্রহ অনেক বেশি উপযোগী। কেন না, এটা ভূপৃষ্ঠ খুব কাছে থাকে। পোলার উপগ্রহ অনেক কাছে ভূপৃষ্ঠ থেকে পর্যবেক্ষণ করে। ওজোন স্তরের ছিদ্রের যে অস্তিত্ব, সেটা কিন্তু সর্বপ্রথম এইরূপ উপগ্রহের সাহায্যে তার প্রমাণ পাওয়া যায়। ভূসমলয় উপগ্রহ থেকে একই অঞ্চলকে, এই অঞ্চল অনেক দূর থেকে দেখা যায়, আর পোলার উপগ্রহের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময়ে পর্যবেক্ষণের অঞ্চল অনেক ছোট হয়, কিন্তু খুব সূক্ষ্মভাবে ফটো তোলা যায়, তাই পুরো ভূপৃষ্ঠ পর্যবেক্ষণ করা যায়।